ছোট বোনের দিকে তার কুদৃষ্টি পড়ছে। আমার বোনের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে, সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার ছোট বোনকে নিয়ে সে সংসার বাঁধতেছে। আমাদের দুইটা বোনের জীবন নষ্ট করলো সে একটা পুরুষ হয়ে। একটানা 9 বছরের প্রেম, এরপর ধুমধাম করে বিয়ে। জীবনের গল্পটা অন্য সাধারণ 10টা গল্পের মতোই সুন্দর হতে পারত, কিন্তু নাটোরের বড়াই গ্রামে যা ঘটল তা যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। বিয়ের কয়েক বছর পরেই ভালো লেগে যায় আপন ছোট্ট শালিকে। চোখের ইশারায় শুরু হওয়া সেই নিষিদ্ধ লেনাদেনা গড়িয়েছে প্রেম, শারীরিক সম্পর্ক আর পলায়ন পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, একটি অবুঝ সন্তান আর সাজানো গোছানো সংসারের কথা একবারও কি ভাবলেন না এই ছাত্রদল নেতা কিংবা শালিকাই কিভাবে জড়ালেন এই নিষিদ্ধ সম্পর্কে? আর স্বামী সে বনপাড়া পৌর শহর ছাত্রদলের বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত আছে। মূলত সে ইলেকট্রিক মিস্ত্রি। তো সেক্ষেত্রে আমরা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আজ থেকে 10 বছর আগে বেশ মোটামুটি ভালোই চলছিল। আমাদের মাঝখানে 3 বছর পর আমার ছোট্ট একটা ছেলে হয়, যার বয়স এখন 5 বছর। কিন্তু সেই সন্তান হওয়ার পরে সে বাবার যে কর্তব্য দায়িত্ব বা আমি যে স্ত্রী তার যে দায়িত্ব কর্তব্য, সেগুলো থেকে সে পিছপা হতে শুরু করে। আস্তে আস্তে সে কোনো দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়, নিচ্ছে এবং আমার সাথে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করতেছে। এমত অবস্থায় আমার একটু সন্দেহ হলে আমি তার মোবাইল দিয়ে হোক নানান রকমভাবে বুঝতে পারি যে সে অবৈধ বা পরকীয়ার সম্পর্কে জড়াচ্ছে অনেকজনের সাথে। এমত অবস্থায় আমি 2-1 জনের সাথে হওয়ার পরেও আমি কিছু বলিনি, নিজেই নিজের ভুল স্বীকার করে বা ওনাকে বুঝাই ঠিক করছি, আচ্ছা বেশ ভালো। তারপরে হঠাৎ করে আমি সন্দেহ করি যে আমার ছোট বোনের দিকে তার কুদৃষ্টি পড়ছে। সে মূলত অবস্থায় আমি এটুকু বুঝতে পারার পর তাকে আবারও পুনরায় সাবধান করি যে আমাদের ছেলে আছে, আমার বাবা মার একটা মান সম্মান আছে, ওরও একটা মান সম্মান আছে, যেহেতু পৌর ছাত্র দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, সেহেতু ওরও একটা সম্মান আছে। সেক্ষেত্রে ওকে অনেক বোঝানোর চেষ্টা করি। এমত অবস্থায় কিছুদিন আগে আমি তার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার বাবা মাকে জানাতে বাধ্য হই যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় আমি ঘটনা সব খুলে বলি আমার বাবা মাকে যে আমার বোনের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে, সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার ছোট বোনকে নিয়ে সে সংসার বাঁধতেছে। অভিযোগে উঠে এসেছে আরো ভয়ঙ্কর সত্য, যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল স্নেহ আর সম্মানের, সেখানেই জায়গা করে নেয় অনৈতিক লালসা। শালিকে ভুল বুঝিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন দুলাভাই ইকবাল। ভুক্তভোগী শালী বর্তমানে অন্তঃসত্ত্বা। পরিবারের দাবি, ইকবাল তার শালীকে ভুল বুঝিয়ে প্রথমে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করে এবং পরে তাকে নিয়ে পালিয়ে যান। ততক্ষণে একটি সাজানো সংসার আর 2টি পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে গেছে। নিজের আপন স্ত্রীর ছোট বোনের সাথে এমন বিশ্বাসঘাতকতা সমাজকে আজ এক বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমার ছোট বোনকে সে প্রেমের ফাঁদে যখন ফুসলে প্রেমের ফাঁদে ফেলে, এমত অবস্থায় আমরা আনুমানিক করছি জানুয়ারির 10 তারিখের বিগত দিনে আমার বাসায় কেউ না থাকায় বা তারা কোথাও করে তাদের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার কারণে সে প্রেগনেন্সি হয়। আমরা কয়েকদিন আগে জানতে পারলাম, তখন তারা দুজনে স্বীকার করলো যে সে অন্তঃসত্ত্বা এবং আমরা প্রেগনেন্সি টেস্ট করেও দেখলাম যে অন্তঃসত্ত্বা। 2 মাস কি 3 মাস এটা আমরা শিওর বলতে পারছি না। আমার বাবা মা খুবই আপসেট ফিল হয়ে যায় এবং আমার ছোট বোনকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং ওকেও বোঝানোর চেষ্টা করে, নিজের ছেলের মতন করে বোঝায় যে দেখো বাপ, এটা একটা সমাধানে আসো, যাই হওয়ার হয়ে গেছে, আমরা পারিবারিকভাবে এটা মিটমাট করে তুমি তোমার সন্তানকে আর তোমার স্ত্রী নিয়ে সংসারটা ভালোভাবে করো। ঘটনাটি কেবল পলাতক প্রেমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বনপাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের এই কর্মকাণ্ডে এলাকায় এখন তীব্র উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, গতকাল ফের ইকবাল যখন তার ছোট্ট শালিকাকে তুলে নিতে শ্বশুর বাড়িতে হানা দেয়, তখনই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পালানোর পথ হারিয়ে শেষমেশ বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ের শিকার হন এই ছাত্রদল নেতা। গত 3 তারিখ শুক্রবার তারা নিখোঁজ হলো। নিখোঁজ হওয়ার পর আমরা শুক্রবারে গত 10 তারিখ শুক্রবারে থানাধীন মিসিং ডায়েরি করার পরে তারা আমাদের বোনকে দিয়ে যায়। কিন্তু রাত 8:30 নাগাদ তারা ইকবাল হোসেন এবং মাহবুব সাংবাদিক, ওনারা 2জন মিলে আমার ছোট বোনকে আবার নিয়ে যাওয়ার জন্য করে। পরে আমার সমাজভিত্তিক ভাবে এলাকাবাসী সবাই মিলে পথচারী যারা আসছিল ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরে একটা পর্যায়ে মারামারি হয়। কিন্তু তারা যে মিথ্যা একটা মামলা করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সেখানে আমার পরিবার বা আমার ভাইয়েরা কেউ ছিল না। তারা মূলত আমার চাচা বড় বাবারা তাকে বাঁচানোর চেষ্টাই করছিল, মূলত তারাও মার খাইছে। তো এমত অবস্থায়
এটা সম্পূর্ণই একটা মিথ্যা মামলা তারা করছে। খবর ছড়িয়ে পড়তে পুরো এলাকায় সৃষ্টি হয় থমথমে পরিবেশ। সম্পর্কের এই চরম অবক্ষয় দেখে স্তম্ভিত খোদ ইকবালের সহকর্মীরাও। আমাদের মেয়ে এবং জামার মাঝে ছোট্ট একটা ফুটফুটে নাতি সন্তান আসে, সেটার আঙ্গিকে সুখী জীবন চলতেছিল। মাঝপথে কেমন যেন ব্রেক সিস্টেম হয়ে গেল। বছর 3 আগের থেকেই আমার মেয়ে আমার মাঝে সাথে বলতো যে বাবা তুমি আসো, আমাকে নিয়ে যাও এখান থেকে। এমনিভাবে অত্যাচার করতো, বিভিন্ন রকম বলতে পারতো না, তো আমি তারপরেও অনেকের ভাষ্য, রাজনৈতিক পরিচয় যখন অপরাধের ঢাল হয়ে দাঁড়ায় এবং পারিবারিক বিশ্বাস যখন এভাবে বিষিয়ে তোলে, তখন ভাবার সময় এসেছে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। 9 বছরের দাম্পত্য জীবনের স্মৃতি আর সন্তানের ভালোবাসা ফেরাতে পারেনি এই বিপদগামী দুলাভাইকে। কালকের ঘটনা ঘটতে না ঘটতে রাত্রি থেকে ফেসবুকে অ্যাটেন্ড করা হয় আমরা নাকি দেশীয় অস্ত্র শস্ত্র সহ ইকবাল ও মাহবুবকে নাকি অস্ত্র দ্বারা আঘাত করছি। কথাটা সম্পূর্ণ মিথ্যে। একজন বাবা তার সন্তানকে মানুষ করে আত্মসম্মানের সাথে বাঁচার জন্য। নিশ্চয়ই সন্তানদের অসম্মানী কার্যক্রমে বাবার মাথা হ্যাং হয়, হিট হয়, এই কারণে নয়। আজকে আমি আপনাদের সচেতন মহলের কাছে বিবেকের কাছে একটা প্রশ্ন করছি, আপনারা দয়া করে একবার ভেবে দেখবেন, বড় মেয়ের জামাই যদি তার ছোট বোন শালিকে যদি গাম্ভাবের দৃষ্টিতে দেখে, তাহলে আমাদের মানব আর সভ্যতার সমাজ কোথায় গিয়ে দাঁড়ালো। এই ঘটনা কেবল একটি পরিবারের বিপর্যয় নয়, বরং আমাদের সামাজিক অবক্ষয়ের কাঠামোকেই ইঙ্গিত করে। আর্তনাদটুকু আপনারা জাতির সামনে প্রকাশ করবেন। এছাড়া আমার আর বাঁচার কোনো অবকাশ নাই, এছাড়া আমার মৃত্যু ছাড়া কোনো অবকাশ নেই। আমি আমার মেয়ে এবং ছেলেদেরকে নিয়ে, আমার ছোট্ট ছেলেদেরকে নিয়ে বড্ড মর্মাহত অবস্থাতে বসবাস করছি। আমি ন্যায় বিচার চাই আপনাদের মাঝে, আইনের প্রতি, রাষ্ট্রপ্রধানদের প্রতি, সকলের কাছে আমি আমার বিনীত আর্তনাদ প্রকাশ করছি যেন আমি ন্যায় বিচারটা পাই। জি, আমি গতকালকে ঘটনা ঘটার পরে যখন ইকবালকে এবং মাহবুবকে থানা দেওয়া হয়েছে, চিকিৎসাধীনে নেওয়া হয়েছে, আমাদের যেহেতু এখানে পারিবারিক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, আমরা থানাতে গেছিলাম জিডি করতে পড়াই গ্রামে। সেখানে অফিসার না থাকার কারণে জিডি করা হয়নি। আমাদেরকে বলা হয়েছে সকাল 9টার দিকে আসেন, আমরা জিডি নিব আপনাদের। তথাকথিত সকালে গেছি এবং আমরা আজকে জিডি করে আসছি বা কেস বাহিনী করে আসছি, মামলা করে আসছি। ধর্ষণ মামলা থেকে নিয়ে আমার বিস্তারিত জীবন কাহিনী, কেন আমার মেয়েকে নিয়ে অত্যাচার করতেছিল ইত্যাদি বিষয় নিয়ে গদ করেছি। সেই গদটা আমার কাছে আছে, আপনার ইচ্ছে করলে পড়ে দেখতে পারেন। এটাই মামলার কপি, এটা হলো আসলে এটাই মামলার কপি।